নমস্কার বন্ধুরা, ইনলাইটেন্ডে তোমাদের স্বাগত। আর এখন আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর সার্জেন্ট ও আবগারি কনস্টেবল মেন্স ওরিয়েন্টেড একটা সিরিজ নিয়ে। আর এই সিরিজে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ফোকাস রেখে বিভিন্ন টপিক কভার করা হবে এমসিকিউ ফরম্যাটে। আগের দিন অলরেডি আমাদের অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপর একটা 45 কোয়েশ্চেনের সেট দেওয়া হয়েছে, কেউ মিস করে গিয়ে থাকলে দেখে নিও। আর আজকে আমরা আলোচনা করতে চলেছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো অ্যাকচুয়ালি ইকোনমিক্স খুব একটা ইম্পর্টেন্ট না হলেও আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য স্পেসিফিক কয়েকটা চ্যাপ্টার দরকার হয়, যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ব্যাংকিং সেক্টর অ্যান্ড ট্যাক্সেশন সিস্টেম। তো এইগুলোর উপর আশা করছি 2 থেকে 3টে ভিডিও নিয়ে আসলে মোটামুটি ইকোনমিক্সটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কভার হয়ে যাবে। তো সেই পারপাসেই আজকে আমাদের প্রথম ভিডিও। অ্যান্ড ইকোনমিক্সের উপর টপিকের এই যে ভিডিওটা কেমন লাগছে অবভিয়াসলি জানিও, কারণ ইকোনমিক্সের ওপর চ্যানেলে কিন্তু এটাই প্রথম ভিডিও। তো চলো শুরু করছি আমাদের 45 এমসিকিউ এর প্রথম কোশ্চেন। ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল 1990 সালে, 1991 সালে, 1992 সালে ও 1993 সালে। তো আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি যেটা ছিল সেটাকে বলা হতো এলপিজি মডেল। তো এটা শুরু হয়েছিল 1991 সালে। তো আমি বলে রাখি, নেক্সট যে কোশ্চেনগুলো আছে সব ক্ষেত্রে আমি অপশন বলবো না, কারণ আমাদের টাইমটা সেভ করতে হবে। অ্যান্ড এই সিরিজে আমাদের পারপাসই প্রত্যেক ভিডিও 15 থেকে 20 মিনিটের আশেপাশে রেখে দাও, যাতে তোমাদের রিভাইজ করতে অ্যান্ড দেখতে সুবিধা হয়। তো এটা হচ্ছে সেই এলপিজি মডেল, অ্যান্ড এটা হয়েছিল 1991 সালে। সমষ্টি উন্নয়ন কর্মসূচি বা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটি ভারতে কোন সালে চালু হয়েছিল? তো অপশন, অ্যান্ড এটা অ্যান্সার হচ্ছে 1952, অপশন সি, যেখানে আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু হয়েছিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করে পার্লামেন্ট, রাষ্ট্রপতি, পরিকল্পনা কমিশন অ্যান্ড জাতীয় উন্নয়ন পরিষদ। তো আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে প্ল্যানগুলো করা হয় সেটা ফাইনালি যে অ্যাপ্রুভাল দেয় সে হচ্ছে এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পরিষদ। তো এর পাওয়ার এতটাই, বলতে গেলে যে 9th প্ল্যান ছিল আমাদের, যেটা শুরু হওয়ার কথা ছিল, মানে অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছিলো 1997 থেকে, বাট এনডিসি প্রথমে এটাকে অ্যাপ্রুভাল দেয়নি। আমাদের এনডিসির অ্যাপ্রুভাল পেতে পেতে এবং তার কাজ শুরু করতে করতে এটা হয়ে গিয়েছিল 99। তো এই হচ্ছে এনডিসির পাওয়ার বা অ্যাপ্রুভাল পাওয়ার। তো অ্যাকচুয়াল এটা টাইমলাইন ছিল, বাট শুরু হয়েছিল 1999 থেকে, 2 বছর পর। পরিকল্পনা কমিশন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান আর আধা রাজনৈতিক প্রতিষ্ঠান। তো এই কোশ্চেনটাই ঠিক এইভাবে এসেছিল, এবং এই অপশন অনুসারে এটার অ্যান্সার হবে আমাদের আধা রাজনৈতিক প্রতিষ্ঠান। আর সেই সাথে আর একটা কোশ্চেন আছে যে আমাদের প্ল্যানিং কমিশন কী ধরনের বডি? তো প্ল্যানিং কমিশন হচ্ছে এক ধরনের অ্যাডভাইসারি বডি। তো এটা খেয়াল রেখো, অ্যাডভাইসারি বডি হচ্ছে আমাদের প্ল্যানিং কমিশন। ঘূর্ণমান পরিকল্পনা বা রোলিং প্ল্যানের সময়কাল কত ছিল? তো এখানে অপশনগুলো আবার দেখে নাও, অ্যান্ড অ্যান্সার ছিল আমাদের অপশন এ, 1978 থেকে 83। তো অ্যাকচুয়ালি যে এটা ছিল টাইম লাইন, মানে 5 বছরের প্ল্যানই করা হয়েছিল রোলিং প্ল্যানে, বাট এটা 1978 থেকে 80-র মধ্যেই সীমাবদ্ধ ছিল, অর্থাৎ 2 বছর পর জনতা গভর্নমেন্ট পড়ে যায়, আবার মানে সরকার পড়ে যায়, যার জন্য এই প্ল্যানটা বন্ধ হয়ে যায়। তো আর এই সময় প্রথমবার কিন্তু জনতা সরকার ক্ষমতায় এসেছিল মোরারজি দেশাইয়ের নেতৃত্বে। কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময়ে মুদ্রার মধ্যে ভারসাম্য রক্ষা করে? তো বিভিন্ন দেশের মুদ্রার যে বিনিময় প্রথা বা মুদ্রার যে ভ্যালুয়েশন, তার মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করে কোন সংস্থা? তো সেটা হচ্ছে অপশন সি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ, বা যার আর এক নাম হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। তো এই কাজটা কি, যেমন আমাদের বর্তমানে ভারতবর্ষে হয়তো আমাদের যে টাকা আর ডলারের ভ্যালু হচ্ছে $1 ইকুয়াল টু হয়তো 70 থেকে 80 টাকার মতো হবে। এবার সরকার যদি কোনোদিন চায়, বা সরকার তো ভাবতেই পারে যে কী দরকার এত বড় বৈষম্য রাখা, চলো আমরা আমাদের টাকার ভ্যালু একটু বাড়িয়ে দিই। অর্থাৎ কাল সকাল থেকে আমরা দেখলাম $1 ইকুয়াল টু 2 রুপিস হয়ে গেল। তো এরকম তো করতে পারে, বাট অ্যাকচুয়ালি করতে পারবে না। তার অনেক ইকোনমিক্স কারণও আছে, বাট তার একটা বড় রেস্ট্রিকশন নিয়ে আসে এই আইএমএফ, যেটা আমাদেরকে আটকাচ্ছে যে আমরা নিজেদের ইচ্ছা মতো টাকার ডিভ্যালুয়েশন বা ভ্যালুয়েশন আপ ডাউন করতে পারি না। তো এই রকম একটা ঘটনা ঘটেছিল প্রায় 2 থেকে 3 বছর আগে। চায়না এরকম করেছিল, ওদের যে কারেন্সির আপ ডাউন করেছিল, যে ভ্যালুয়েশনে আপ ডাউন করেছিল। আর এই ক্ষেত্রে বলতে গেলে ওদের বিজনেস বেশ হেল্প হয়, এক্সপোর্ট ইম্পোর্টে বেশ হেল্প হয়। তো সেই জন্যই চায়না এটা করেছিল, বাট তার জন্য কিন্তু আইএমএফ চায়নাকে বড় রকম ফাইনও করেছিল। তো সেই জন্যই এই টাকার আপ ডাউন বা ভ্যালুয়েশনের আপ ডাউন করা নর্মালি যায় না, কেউ ইচ্ছা মতো, কোনো কান্ট্রি ইচ্ছা মতো করতে পারবে না, কারণ এটার ওপর নজর রাখছে আইএমএফ। আর এ কিন্তু বড় রকম একটা ফাইন সেই কান্ট্রিকে করবে। মেনলি যখন ট্রেড ওয়ার শুরু হয়েছিল আমাদের চায়না আর আমেরিকার মধ্যে, তখন চায়না এই বান্দরামিগুলো করেছিল। ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রীকৃত
পরিকল্পনা চালু করে। তো বি কেন্দ্রীকৃত হচ্ছে আমাদের ডিসইনভেস্টমেন্ট। তো ডিসইনভেস্টমেন্টটা প্রথম কোন প্ল্যান থেকে আমাদের শুরু করা হয়েছিল? ষষ্ঠ, সপ্তম, দশম আর উপরে কোনোটিই নয়। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কোনোটিই নয়। তো ডিসইনভেস্টমেন্ট যে কনসেপ্টটা, যার মানে হচ্ছে আমরা সরকার সব জায়গায় থাকার দরকার নেই, বা সরকার চায় না তারা সব জায়গায় ইনভলভ থাকুক। তো কোনো কোনো ক্ষেত্রে একটা পার্সেন্টেজ সে প্রাইভেট সেক্টরকে দিয়ে দিচ্ছে বা অন্যদেরকে দিয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে ডিসইনভেস্টমেন্ট। আর এখন তো এর এগেনস্টে বহুত হল্লা হচ্ছে। তো ডিসইনভেস্টমেন্ট প্রথম কনসেপ্টটা শুরু হয়েছিল এলপিজির সাথে, এলপিজি মডেলের সাথে, যেটা 1991-এ হয়েছিল। বাট প্রকৃতপক্ষে ডিসইনভেস্টমেন্ট যখন শুরু হয়েছিল রিয়ালিটি গ্রাউন্ডে আরও বড় মাত্রায়, সেটা হয়েছিল 1999 থেকে, অর্থাৎ 9th প্ল্যানে বলতে গেলে প্রপারলি ডিসইনভেস্টমেন্ট শুরু হয়েছিল। তো এটা ছিল ডিসইনভেস্টমেন্টের গল্প। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল থেকে পরিকল্পনা দলিলে মানব সম্পদ উন্নয়নের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে? তো মানব সম্পদ উন্নয়নের অর্থ হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স। তো হিউম্যান রিসোর্সের ওপর অধিক জোর দেওয়া শুরু হয়েছিল আমাদের অপশন এ অষ্টম পরিকল্পনার সময় থেকে। আর যদি আমরা নর্মালি সেন্সে দেখতে যাই, এই অষ্টম পরিকল্পনার টাইম লাইন কী ছিল? সেটা ছিল 1992 থেকে 97 ছিল এই অষ্টম পরিকল্পনার টাইম লাইন। 1938-এ কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে? তো 1938-এ আমরা জানি যে ছিল হরিপুরা কংগ্রেস সেশন, অ্যান্ড সেখানে আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের সকলের প্রিয় দ্য সুভাষচন্দ্র বোস, অ্যান্ড ওনার নেতৃত্বেই কিন্তু প্রথম প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল। অ্যান্ড এই কনসেপ্টটা, এই প্ল্যানিং কমিশনের গঠনের আইডিয়াটাই কিন্তু ওনার ছিল। ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রে, তা হলো কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র ও বৈদেশিক বাণিজ্য ক্ষেত্র। তো জিডিপিতে সবথেকে বেশি কন্ট্রিবিউশন হচ্ছে পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টরে, প্রায় 52 থেকে 53% কন্ট্রিবিউশন দেয় জিডিপিতে। আর ইভেন এইটা একটা কোশ্চেনও ছিল যে এটা আমাদের জিডিপিতে আমাদের সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন কত, এটা আমাদের এসআই লেভেলেরই কোনো একটা কোশ্চেনে ছিল। তো 52 থেকে 53 এটা অপশানে ছিল, প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে। আর সবথেকে বেশি লোক যে ক্ষেত্রে নিয়োজিত সেটা ছিল কিন্তু কৃষিক্ষেত্র। তো সবথেকে বেশি লোক নিয়োজিত কৃষিক্ষেত্র, আর সবথেকে বেশি ইনকাম আমাদের আসে সেটা হচ্ছে পরিষেবা ক্ষেত্র থেকে। সবুজ বিপ্লব সীমিত ছিল, অপশানগুলো দেখে নাও, অ্যান্ড অ্যান্সার অবভিয়াসলি অপশান সি, পাঞ্জাব বা হরিয়ানার গম চাষে কিন্তু এই সবুজ বিপ্লব সীমিত ছিল। ভারতের নতুন কৃষি পদ্ধতির সূচনা দশক হলো 1950, 1960 ও 1970, উপরে কোনোটি নয়। তো দশক বলেছে, তো সেই জন্য অ্যান্সার হয়ে যাবে 1960। আর এটা হয়েছিল মেনলি থার্ড 5-year প্ল্যানের সময়, যেটা শুরু হয়েছিল 1961 থেকে। স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হলো 1965 থেকে 67, 66 থেকে 68, 66 থেকে 69 আর 65 থেকে 68। তো বেসিক্যালি পরিকল্পনার যে প্ল্যানটা ছিল, আমরা প্রত্যেক 5 বছর পর পর প্ল্যান করব, বাট এই প্রথমবার এই প্ল্যানে বা এই যে প্ল্যানটা ছিল 5 বছরের প্ল্যানে বাধা পড়ে, সেই সালটা ছিল 66 থেকে 69, অর্থাৎ থার্ড 5-year প্ল্যানের পরে। তো তখন এইভাবে নেওয়া হয়েছিল 66 থেকে 67, 67 থেকে 68 অ্যান্ড 68 থেকে 69, অর্থাৎ ছোটো ছোটো টার্গেট নিয়ে, ছোটো ছোটো পারপাস নিয়ে এক বছর করে প্ল্যান করা হয়েছিল। আর তার কারণটা আমরা পরে কোশ্চেনে পেয়ে যাব। তো এইটা ছিল, এটাকে বলা হতো প্ল্যান হলিডে। এই কন্ডিশনটাকে বলা হতো এক বছর হিসাবে প্ল্যান করা। কোন পরিকল্পনার সময় ভারত পরপর 2টি যুদ্ধে লিপ্ত হয়? তো সেটাই অ্যান্সার। আমরা আগের সাথে, মানে আগের যে কোশ্চেন ছিল তার সাথে এটা সম্পর্কযুক্ত। অ্যান্সার এখানে থার্ড 5-year প্ল্যান। তো এই সময় আমাদের মানে থার্ড যে টাইম লাইনটা ছিল সেটা আমরা পাই 61 থেকে 66। আর এই সময় যুদ্ধ বলতে গেলে 62-তে যুদ্ধ হয়েছিল চায়নার সাথে, আর 65-এ যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে। তো এই বড় দুটো যুদ্ধের কারণে এই প্ল্যানটা বেশ ব্যর্থ হয়েছিল। আর তার জন্যই পরবর্তীকালে আমাদের যে প্ল্যান হলিডে এক বছর প্ল্যান নিয়ে করতে হয়েছিল। আর ওই সময় কিন্তু কোনো বড় রকম টার্গেট রাখা হয়নি, ছোটো ছোটো টার্গেট রেখে সেটাকে ফুলফিল করার চেষ্টা করা হয়েছিল। তো এটা ছিল মেনলি আমাদের থার্ড 5-year প্ল্যানের ব্যর্থতার একটা কারণ। আর এর সাথে বলা হয় এই 65-66 নাগাদ একটা বড় খরা হয়েছিল, তো তার জন্য এই থার্ড 5-year প্ল্যান ব্যর্থ হয়েছিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়, সাল দিয়েছে কতগুলো, এবার খেয়াল দেখে নাও, অ্যান্ড সেটা হচ্ছে অপশন সি, 1952-তে শুরু হয়েছিল বা তৈরি হয়েছিল এনডিসি।
অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? বিপিনচন্দ্র পাল, গোখলে, আর.সি. দত্তা অ্যান্ড মদনমোহন মালব্য। তো আমাদের অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ ছিলেন আর.সি. দত্তা, আর ওনার ফেমাস বই দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া ইন ভিক্টোরিয়ান এজ, দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। আর সেক্ষেত্রে বলে রাখি, আমাদের দাদাভাই নওরোজির যে থিওরি ছিল ড্রেন অফ ওয়েলথ থিওরি, আর.সি. দত্ত তো এটার বড় রকম সাপোর্টার ছিলেন, প্লাস এই ড্রেন অফ ওয়েলথ থিওরির অ্যানালাইসিস করেছিলেন এই আর.সি. দত্ত। প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কার লেখা? তো এখানে অ্যান্সার এম বিশ্বেশ্বরইয়া, যার লেখা প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া। আর আমাদের দাদাভাই নওরোজির লেখা বই হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল হচ্ছে দাদাভাই নওরোজি, প্ল্যান ইকোনমি হচ্ছে আমাদের এম বিশ্বেশ্বরইয়া। 1945 সালে জনতা পরিকল্পনা বা পিপলস প্ল্যান কে চালু করেন? তো পিপলস প্ল্যান যিনি চালু করেছেন তিনি ছিলেন এম.এন. রয়। আমি অপশন ডিটাকে নিচ্ছি, একটু লেখায় আমার আপ ডাউন চলে গেছে, রায় অ্যান্ড রাও হয়ে গেছে। তো এম.এন. রয় এই পিপলস প্ল্যানের ফাউন্ডার বা মেন রূপরেখা তৈরি করেছিলেন এই এম.এন. রয়। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক জিডিপির হার সর্বনিম্ন ছিল? এই কোশ্চেনটা একটু খেয়াল রেখো, বেসিক সেন্স লাগালে অনেকে হয়তো 3rd 5 ইয়ার প্ল্যান করে দিতে পারো, বাট বার্ষিক জিডিপির হার সবচেয়ে কম ছিল 4th 5 ইয়ার প্ল্যানের সময়। আমাদের 4th 5 ইয়ার প্ল্যানে সবথেকে কম ছিল, আর টাইম লাইন ছিল এটা 69 থেকে 74। এক সেকেন্ড, ওকে। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও ক্যাবিনেট সেক্রেটারি। তো পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান অলওয়েজ হন দেশের প্রধানমন্ত্রী, ইভেন এটা ডিজলভ হয়ে যাওয়ার পরে যেটা আসে নীতি আয়োগ, সেখানেও আমাদের চেয়ারম্যান কিন্তু প্রধানমন্ত্রী। অধ্যাপক পি.সি. মহলানবিশ কোন পরিকল্পনার রূপকার? তো পি.সি. মহলানবিশ বা পি.সি. মহলানবিশ মডেল বলা হয় আমাদের অপশন ডি, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে বলা হয় মহলানবিশ মডেল, অ্যান্ড ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ছিল আমাদের হ্যারোড ডমোর মডেল। এইটা কিন্তু জিজ্ঞেস করে যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কোন মডেল অ্যান্ড সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কোন মডেলে তৈরি। ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে ন্যূনতম চাহিদা পূরণের কর্মসূচি নেওয়া হয়েছিল? তো এই ন্যূনতম চাহিদা পূরণের কর্মসূচি নেওয়া হয়েছিল আমাদের অপশন বি, ফিফথ বা পঞ্চম 5 ইয়ার প্ল্যানের সময়, আর এর টাইম লাইন ছিল 74 থেকে আমাদের 79। ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়তাকরণ করা হয়েছিল? অর্থাৎ 14 ব্যাংকের ন্যাশনালাইজেশন কোন 5 ইয়ার প্ল্যানে হয়েছিল? সেটা ছিল অপশন সি, চতুর্থ 5 ইয়ার প্ল্যানে হয়েছিল 69 থেকে আমাদের 74, যার টাইম লাইন ছিল। ভারতের কোন পরিকল্পনাকালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল? তো নাবার্ড কত সালে হয়েছিল? সেটা ছিল 6th 5 ইয়ার প্ল্যানের সময়, ষষ্ঠ পরিকল্পনাকালে, এবং এর টাইম লাইন ছিল একদম রাউন্ড ফিগারে 80 থেকে 85। 25, ভারতের কোন পরিকল্পনাকালে সর্বশিক্ষা অভিযান শুরু হয়? তো সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল আমাদের নবম পরিকল্পনাকালে 9th প্ল্যানের সময়, এবং এর টাইম লাইন 97 থেকে 2002। 9th প্ল্যানের সময় এই সর্বশিক্ষা মিশন শুরু হয়েছিল। নেক্সট আমরা কোশ্চেন পাই, ভারতে কোন পরিকল্পনাকালে দুর্গাপুর রৌরকেল্লা ভিলায় লৌহ ইস্পাত শিল্পগুলি প্রতিষ্ঠিত হয়েছিল? তো এই যে শিল্পগুলো প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময়, কারণ এই সময় হেভি ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছিল। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সবথেকে বড় পারপাসই ছিল এই হেভি ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া, তো সেই জন্য এই কারখানাগুলো প্রতিষ্ঠিত হয়েছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে। ভারতে কোন পরিকল্পনাকালে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় মধ্যাহ্ন ভোজন কর্মসূচি নেওয়া হয়? তো মধ্যাহ্ন ভোজন কর্মসূচি বা আমাদের সেই মিড ডে মিল কনসেপ্ট, তো এটা নেওয়া হয়েছিল অষ্টম, অপশন বি, অষ্টম পরিকল্পনাকালে, যার টাইম লাইন ছিল 92 থেকে 97। তো অষ্টম বা 8th প্ল্যানে আমরা নিয়েছিলাম মিড ডে মিল, আর মিড ডে মিলের পরে 9th-এ নিয়েছিলাম সর্বশিক্ষা অভিযান। ভারতে কোন পরিকল্পনাকারী কালে ইউটিআই মিউচুয়াল ফান্ড প্রতিষ্ঠিত হয়েছিল? তো ইউটিআই প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের 3rd 5 ইয়ার প্ল্যানের সময়, যার টাইম লাইন ছিল 61 থেকে 66। আমি বারবার টাইম লাইনটা বলছি, তোমাদের ভালো করে মনে থেকে যাবে, অ্যান্ড এটা কিন্তু পরবর্তীকালে এটা লাভদায়ক হবে। 29, কোন পরিকল্পনার সময়কালে সরকারি ক্ষেত্রে বিনিয়োগ অপেক্ষায় বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ সর্বপ্রথম বেশি হয়েছিল? তো সরকারি থেকে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ সবথেকে বেশি প্রথমবার হয়েছিল অপশন বি, সপ্তম পরিকল্পনা কালে, আর সপ্তমে যে টাইম লাইন ছিল সেটা ছিল 85 থেকে 90। তো অবভিয়াসলি একবার লাইক করে দাও, কেউ যদি অলরেডি লাইক করতে ভুলে গিয়ে থাকো, একটা লাইক জাস্ট প্রেস করে দাও। 30,
ভারতের অর্থনৈতিক পরিকল্পনা সবথেকে গুরুত্বপূর্ণ অর্থ সংস্থানের উৎস হচ্ছে। তো আমাদের যে প্ল্যানিংগুলো আছে, প্ল্যানিংয়ের জন্য আমাদের ইনকামের সবথেকে বড় রিসোর্স কোনটা? গার্হস্থ্য সঞ্চয়, হাউস হোল্ড সেভিং, সরকারি আয়ের উদ্বৃত্ত অর্থাৎ সরকারি যে গভর্নমেন্ট ইনকামের সারপ্লাস, সরকারি ঋণ, গভর্নমেন্ট বরোইং, আর কোনোটাই নয়। তো আমাদের প্ল্যানিংয়ের ক্ষেত্রে সবথেকে বড় আমাদের যে রিসোর্স আছে বা সোর্স আছে সেটা হচ্ছে গার্হস্থ্য সঞ্চয় বা হাউস হোল্ড সেভিং। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু এই কোশ্চেনটা এসেছে ঠিক এই অপশনগুলো নিয়েই। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 15 থেকে 35 বছর লোকেদের 100% সাক্ষরতা অর্জনের উদ্দেশ্য অনুষ্ঠিত হয়? সপ্তম, অষ্টম, ষষ্ঠ ও পঞ্চম। অ্যান্সার আমাদের অষ্টম। অপশন বি অষ্টম হচ্ছে এই প্ল্যানটা নেওয়া হয়েছিল। তো অষ্টমে আমরা পাই যে মিড ডে মিল কনসেপ্ট, আর সেই সাথে এই 100% সাক্ষরতা, আর 9তে পাই আমরা সর্বশিক্ষা অভিযান। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? যে ফার্স্ট যে 5 ইয়ার প্ল্যান ছিল তার বেসিক পারপাস বা মূল পারপাসই ছিল অপশন এ, কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করা ও গ্রামীণ অর্থব্যবস্থায় পরিকাঠামো উন্নয়ন ঘটানো। তো এটাই ছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। আর সেকেন্ডে ছিল হেভি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, সেটা ছিল সেকেন্ডের প্ল্যান, মানে মেন পারপাস। ভারতের কোন পরিকল্পনার সময়কালে আঞ্চলিক পরিকল্পনা রূপায়ণের দৃষ্টিভঙ্গিতে জেলাভিত্তিক পরিকল্পনা বোর্ড তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল প্রথমবারের জন্য? তো এটা প্রথমবারের জন্য নেওয়া হয়েছিল আমাদের অপশন সি, 4th 5 ইয়ার প্ল্যানের সময় যখন জেলাভিত্তিক পরিকল্পনা বোর্ড স্থাপন করা হয়েছিল। 34, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিলে অর্থনৈতিক স্বনির্ভরতার উদ্দেশ্যটি প্রথমবারের জন্য সুস্পষ্ট হয়ে ওঠে? তো এটা ছিল আমাদের প্রথমবারের জন্য অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিলে সামাজিক ন্যায় বিচারের উদ্দেশ্য সর্বপ্রথম উল্লেখ করা হয়েছিল? সামাজিক ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিস, তো সেটা নেওয়া হয়েছিল 4th 5 ইয়ার প্ল্যানের আন্ডারে। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিলে আধুনিকরণের উদ্দেশ্যটি সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে প্রথমবারের মতো? তো আধুনিকরণের যে কনসেপ্টটা ছিল এটা আমরা প্রথমবারের জন্য ক্লিয়ার করেছিলাম 6th 5 ইয়ার প্ল্যানে। অপশন বি হয়ে যাচ্ছে এখানকার আমাদের অ্যান্সার। 6th 5 ইয়ার প্ল্যানে এটাকে আমরা প্রথমবার নিয়েছিলাম, আর সাল সেই 80 থেকে 85 যখন আমরা নাবার্ডকে পেয়েছিলাম। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিলে অর্থনৈতিক উন্নয়ন কৌশলের মূল মন্ত্র ছিল খাদ্য, কর্ম ও উৎপাদনশীলতা, অর্থাৎ ফুড, ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি মেন মূল মন্ত্র ছিল যে 5 ইয়ার প্ল্যান, সেটা ছিল সপ্তম 5 ইয়ার প্ল্যানের, অ্যান্ড এটার টাইম লাইন ছিল অবভিয়াসলি সেই 85 থেকে 90। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা অর্থনৈতিক পরিকল্পনা, এটা সামাজিক পরিকল্পনা। অপশন সি, এ অ্যান্ড বি বোথ, আর কোনোটিই নয়। তো অ্যাকচুয়ালি আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে সেটা অর্থনৈতিক পরিকল্পনা প্লাস সামাজিক পরিকল্পনা। তো অ্যান্সার অপশন সি, বোথ এ অ্যান্ড বি। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসাবে সাধারণত মনোনীত হন? তো নীতি আয়োগের চেয়ারম্যান আমরা জানি প্রধানমন্ত্রী হন, বাট ভাইস চেয়ারম্যান যিনি সাধারণত হয়ে থাকেন বা যার যে ব্যাকগ্রাউন্ডটা দেখা হয়, তো তিনি হচ্ছেন একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। অপশন ডি। 1950 সালের জানুয়ারি মাসে জয়প্রকাশ নারায়ণ যে পরিকল্পনাটি ঘোষণা করেন তার নাম কি ছিল? সর্বোদয় পরিকল্পনা, জনগণের পরিকল্পনা, গান্ধীয়ান পরিকল্পনা, কোনোটিই নয়। তো জয়প্রকাশ নারায়ণ যে আইডিয়াটা দিয়েছিলেন সেটা ছিল সর্বোদয় পরিকল্পনা। সর্বোদয়া অনেক সময় জিজ্ঞেস করে থাকে সর্বোদয়ার মিনিং কি? তো সর্বোদয়ার মিনিং হচ্ছে আপলিফমেন্ট ফর অল। ইভেন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী যেটা বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ, তো এটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড বা যে কোর কনসেপ্ট সেটা আসে আমাদের এই সর্বোদয়া প্ল্যান, যেখানে সকলের ডেভেলপমেন্টের কথা বলা হয়েছিল বা সকলকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার কথা। 1944 সালে বোম্বাই পরিকল্পনা রূপরেখা তৈরি করেন বোম্বাইয়ের আর্ট শিল্পপতি, এটা অ্যাকচুয়ালি আর্ট শিল্পপতি যাদের নেতৃত্ব দিয়েছিলেন রতনজি টাটা, শ্রীমান নারায়ণ, পুরুষোত্তম ঠাকুর দাস, এদের কেউ নয়। তো এখানে অ্যান্সার অপশন সি, পুরুষোত্তম ঠাকুর দাস এদের নেতৃত্ব দিয়েছিলেন, বা বলতে গেলে এই বোম্বে প্ল্যান যেটা ছিল তার অন্যতম রূপকার ছিলেন আমাদের পুরুষোত্তম ঠাকুর দাস। প্রাক স্বাধীনতা ভারতে পরিকল্পনা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল কত সালে? তো ভারতবর্ষের স্বাধীনতার আগে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল অপশন বি, 1946 সালে। ভারতে কোন পরিকল্পনা কালে সর্বপ্রথম পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল? তো প্রথমবার পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং কনসেপ্টটা নেওয়া হয়েছিল একদম প্রথমেই, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের সময় এটাকে নেওয়া হয়েছিল।
নেক্সট সেকেন্ড লাস্ট, ভারতের জনতা সরকার 1978 থেকে 83 সাল পর্যন্ত সুষ্ঠু পরিকল্পনার খসড়া তৈরি করেন, তাতে উন্নয়ন কৌশল হিসাবে গুরুত্ব দেওয়া হয়। তো যখন জনতা গভর্নমেন্ট প্রথমবার আসে, ওরা যে মেন খসড়াতে মেন যে পারপাসটা নিয়েছিল সেটা ছিল অপশন এ, গ্রামীণ অর্থব্যবস্থার উন্নতি। কারণ তার আগেও অনেক কথা বলা হয়েছিল, ফার্স্টেই আমরা বলেছিলাম যে আমাদের কৃষির উন্নতি করব, গ্রামের উন্নতি করব, বাট অ্যাকচুয়ালি হয়নি। তো যার জন্য যখন জনতা গভর্নমেন্ট আসে, তারা আবার এই পারপাসে মেন ফোকাস করেছিল, বাট সেটা লাস্ট অবধি ফুলফিল হয়নি, তার আগে সরকার পড়ে যায়। 45 অ্যান্ড আমাদের লাস্ট কোশ্চেন, ভারতবর্ষে নতুন অর্থনৈতিক নীতি ঘোষিত হয় কত সালে? তো সেটা ছিল অপশন সি 1991 থেকে 92, যেটাকে বার্ষিক পরিকল্পনা বা অ্যানুয়াল প্ল্যান বলা হয়ে থাকে। তো একদম অফ টপিক তিনটে প্ল্যান পাচ্ছি আমরা, প্ল্যান হলিডে, তার মাঝখানে পাচ্ছি যে রোলিং প্ল্যান, যেটা জনতা গভর্নমেন্ট এনেছিল 78 থেকে 80 রোলিং প্ল্যান, অ্যান্ড এই লাস্ট 91 থেকে 92 এটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যান। তো এই ছিল আমাদের প্ল্যানিং নিয়ে কতগুলো কোয়েশ্চেন। এর পরের দিন আমরা হয়তো ব্যাংকিং থেকে কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করে নেবো 2-3টে ভিডিওর মধ্যে। আমাদের পুলিশ বা এই পুলিশের জন্য যে যে জিনিস লাগে সেগুলো আশা করছি আমাদের কভার হয়ে যাবে। আর কেমন লাগলো অবভিয়াসলি জানিও। কেউ নতুন যদি চ্যানেলে হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, নিজের বন্ধুদের সাথে একটু শেয়ার করো, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সেই সাথে এই চ্যানেলের একটু এঙ্গেজমেন্ট একটু বাড়াও। যত এঙ্গেজমেন্ট বাড়বে তত আমারও এই ভিডিও নিয়ে আসার ফ্রিকোয়েন্সি বাড়বে, কন্টেন্টের লেভেলও, আর যে কোয়ালিটি আছে সেটা আরও বেটার হবে। তো অবভিয়াসলি এই হেল্পটাই তোমাদের কাছ থেকে আমি চাই, একটু এঙ্গেজমেন্ট রাখো, একটু শেয়ার করো, বাস এইটুকুই। আর এতটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হবে আবার পরে ভিডিওতে, টাটা।